and welcome to SMK Vlogs. আজ দার্জিলিং স্কেচবুকের 6 নম্বর পর্ব, মানে 6 নম্বর গল্প। আগে আরও 5টা গল্প আপনাদের জন্য শুনিয়েছি। আজ 6 নম্বর গল্পটা হচ্ছে কেভেন্টার্স, সোল্টি আর টি এম্পোরিয়াম। দার্জিলিংয়ে এলে নিদেন পক্ষে একটা সকাল আমাদের বরাদ্দ থাকে কেভেন্টার্সের জন্য। গুটি গুটি পায়ে গিয়ে খোলা ছাদের একটা টেবিল দখল করে বসি জমজমাট একটা ব্রেকফাস্ট সারতে। শুয়োরের মাংস দিয়ে তৈরি কেভেন্টার্সের খাওয়ার আগমার্কা বাঙালি ট্যুরিস্টের কাছে যাকে বলে হট ফেভারিট। অতএব আমরাও প্লেট ভর্তি সসেজ, বেকন, সালামি ইত্যাদি আনিয়ে হাপুস হুপুস করে খাওয়াটাকে পবিত্র কর্তব্য হিসেবে দেখে থাকি। সেই সঙ্গে গোয়েন্দা ফেলুমিত্তিটির স্মরণ করে এক পেয়ালা হট চকলেট অর্ডার দিতেও ভুলি না। ছাদের একেবারে শেষ মাথায় কোনাচে জায়গাটা আমার সব থেকে পছন্দের। ওখান থেকে নিচে জিপ স্ট্যান্ড, চকের দিকে নেমে যাওয়া ল্যাডেনলা রোড, ক্লক টাওয়ার আর পিছনের পাহাড় মিলিয়ে গোটা দৃশ্যটা ভারী মনোরম লাগে। গেলেই আঁকতে ইচ্ছা করে। একেবারে কেভেন্টার্সের ছাদে দাঁড়িয়ে ধারে আমাকে দাঁড়িয়ে আঁকতে দেখে আমাদের দলের এক অতি উৎসাহী তরুণের স্বাদ হলো সেটা ভিডিও করার। কাজটা ভালোই হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরা নিয়ে তিনি এমন সব দুঃসাহস দেখাতে গেলেন যে ছাদের পাঁচিল টপকে শটার নিচে পড়ে যেতে যেতে সে যাত্রায় কোনো ক্রমে বেঁচে গিয়েছিলেন। এদিকে আমার আঁকা তখন যাকে বলে দফায় রফা। এই ছাদটাতে বসে কবছর আগেও মাথা উঁচু করলেই দেখা যেত আগাগোড়া কাঠের তৈরি বড় বড় জানলাওয়ালা প্লান্টার্স ক্লাবের ছড়ানো বাংলোটা। কিতাদুরস্ত সাহেবী আমলের গন্ধমাখা একটা উজ্জ্বল ছবি যেন ভেসে বেড়াতো চোখের সামনে। আশ্চর্য লাগে, গোটা বাংলোটাকে একেবারে ধূলিসাৎ করে সেই জায়গায় এখন কংক্রিটের বেঢপ মার্কা একটা বাড়ি হয়েছে। অথচ ওই বাংলোতে ওঠার ঢালু রাস্তায় দাঁড়িয়ে সরু লোহার রেলিংয়ের ওপর স্কেচ খাতাটাকে কোনো মতে ঝুলিয়ে কেভেন্টার্সের বাড়িটায় একসময় কত ছবি এঁকেছি। অনেক দেখাশোনা এখান থেকেই আঁকা সব থেকে সুবিধাজনক বলে মনে হতো। দূর থেকে দেখে সাদার ওপর লাল আর সবুজ রং করা বাড়িটায় সঙ্গে কেন জানি না আমি একটা ছোটোখাটো স্টিমারের খুব মিল খুঁজে পাই। কোনোবার যেন দেখেছিলাম এই কেভেন্টার্সের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে এক বিদেশি ছোকরা গিটার বাজিয়ে জন লেননের সেই গানটা গাইছে, ইউ মে সে আই অ্যাম আ ড্রিমার। চারিদিকে ভিড় মন্দ জমেনি। লোকটার পায়ের কাছে একটা বড় কাপড় পাতা। অনেকেই ছোট বড় নোট ফেলছে। শুনলাম ইনি পাসপোর্ট আর যাবতীয় টাকা পয়সা সমেত নিজের মহামূল্যবান ব্যাগটি খুইয়েছেন। এখন গান গেয়ে যেটুকু সাহায্য পাওয়া যায় তারই চেষ্টা চলছে। দার্জিলিংয়ে এক সাহেবী চীনের রেস্তোরাঁ সল্টির সন্ধান পেয়েছিলাম বহু বছর আগে, কিছুটা হঠাৎ করেই। অন্যবারের মতো সেবারও এই কেভেন্টার্সের ছাদে বসে ছবি আঁকছি। পাশের টেবিল থেকে খাওয়া শেষ করে এক স্যুটের বুটের ভদ্রলোক তার ছোট 2 মেয়েকে নিয়ে উঠে এলেন আমার ছবি দেখতে। আলাপ হলো, উনি নিজের পরিচয় দিয়ে দিলেন একজন প্লান্টার বলে। এখানেই পড়াশুনো, তারপর চা বাগানের শাঁসালো চাকরি, ফলে পুরনো দার্জিলিং শহরকে একেবারে চষে ফেলেছেন। সোল্টির কথা উনিই তুলেছিলেন। সামনের ল্যাডেনলা রোডে ছাত্রাবস্থায় নিয়মিত আড্ডা ছিল ওখানে। খাঁটি চিনে খাবারের সেই মান ওরা এখনও বজায় রেখেছে। পরের দিনই গেলাম ওনার কথা মতো। রাস্তার উপর হলেও আমাদের আগে চোখে পড়েনি সোল্টিকে। ঢুকে দেখলাম ভিতরে ছোট্ট সরু জায়গা, একপাশে গোটা চারেক পর্দাওয়ালা খুপড়ি, একটু চাপা গোছের, টেবিলের কাচের তলায় মেনু কার্ড গোজা। অবাক হলাম দেখে যে এরা মটন দিয়ে সব রকম খাবার বানায়। অতএব তাই বলা হলো। মটন চাউমিন আর মটন মোমোর স্বাদ জীবনে এই প্রথম পেলাম। পরে আরও একটা চেখে দেখেছি। এদের সব রান্নাই চমৎকার। প্লান্টার সাহেব একেবারে সঠিক পরামর্শ দিয়েছিলেন বলতেই হবে। সেই থেকে দার্জিলিং গেলে আমরা সোল্টিতে একবার না একবার ঢু মারবই।
সেই সঙ্গে অন্যদেরও বলে দিই ওখানে গিয়ে খেয়ে আসতে। দার্জিলিংয়ে নাতমুলসের চায়ের খুব নাম। ওদের ল্যাডেনলা রোডের দোকানটায় ভিড় লেগেই থাকে। বহু বছর আগে একবার ওর কাছেই আরেকটা দোকান চোখে পড়েছিল, নাম টি এম্পোরিয়াম লেখা সাইনবোর্ড। কাউন্টারে এক দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ভদ্রলোককে দেখে ঢুকে পড়েছিলাম। পরিচয় হলো, দেখলাম উনি বাঙালি মিত্তির। 3 পুরুষ ধরে এখানে চা বেচছেন এবং চায়ের যাবতীয় হাল হকিকত ওনার একেবারে নখদর্পণে। আমাদের পছন্দ জেনে উনি নিজে একটা প্যাকেট বেচে দিলেন। কলকাতায় এসে খেয়ে দেখেছি দিব্যি ভুরভুরে সুগন্ধ। এরপর নিয়মিত যেতাম চা কিনতে, জমিয়ে আড্ডা হতো। মাঝে নানা রকম কারণে বছর 5 আর দার্জিলিংয়ে যাওয়া হয়নি। পরে যখন গেলাম শুনলাম উনি আর নেই। অনেক দিন থেকেই হাঁপানির কষ্টে ভুগছিলেন। এখন ওনার ঝকঝকে স্মার্ট 2 ছেলে দোকানটা চালায়। দার্জিলিং গেলে আজও পুরনো অভ্যাস অনুযায়ী ওখান থেকেই চা কিনি। সেই সঙ্গে ভদ্রলোকের কথাও খুব মনে পড়ে। দার্জিলিংয়ে 2টো জিনিস আমার সব থেকে বেশি পছন্দের। এক, কেভেন্টার্সের ছাদে বসে খাওয়া, আর ম্যাল রোডে চক্কর মারা। দার্জিলিংয়ের ম্যাল চিরকাল বেশ জমজমাট একটা জায়গা। দিনভর হরেক রকমের লোকজন এসে এখানে ভিড় জমায়। আর একপাশে কাঠের বেঞ্চে বসে এদের সব কীর্তিকলাপ দেখতে দেখতে কখনো একঘেয়ে লাগে না। যেমন আপাদমস্তক সুন্দর সাজগোজ করা, মস্ত ছিল জুতো পায়ে পাহাড়ি মেয়ের দল, বউয়ের নকশাদার শাল জড়ানো বাঁদরের টুপি, মাথায় কিম্ভূত বাঙালি টুরিস্টের অথবা হানিমুন করতে আসা দম্পতির ঘোড়ায় চেপে খুলে আদিক্ষেতা। বহুকাল আগে এখানে একজন ঘোড়াউলির মুম্বাই ফিল্মস্টার সুলভ চেহারা আর হাবভাব আমাদের বেশ অবাক করেছিল। ওনার নাম দিয়েছিলাম আমরা রীনা রায়। গত বছর গিয়েও দেখলাম মহিলা এখনও নিজেকে বেশ ঝকঝকে রেখেছেন, যদিও ব্যবসা মনে হয়েছিল মন্দা যাচ্ছে। ভালো লাগে দেখে সেই কত বছর ধরে 2 ভাই বিহার থেকে এসে এখানে সবার হাতে হাতে গরম চা আর কফি দিয়ে বেড়াচ্ছে। একবার অন্তত নিয়ম করে ম্যালের ওপর প্রায় আদ্যিকালের অক্সফোর্ড বুক স্টোরে ঢু মারতেই হয়। আহা, পাহাড় পর্বত নিয়ে কত দুষ্প্রাপ্য বই যে এরা রাখে। বন্ধুদের ফরমাস মতো বহু বই ওখান থেকে আমায় কিনে আনতে হয়েছে। ইংরেজ পর্বত অভিযাত্রী ফ্র্যাঙ্ক স্মিথের কমেট কনকর্ড একমাত্র এখানেই পাওয়া যেত। ইচ্ছে মতো যে কোনো বই নিয়ে ঘাটাঘাটি করতেও কোনো বাধা নেই। একবার তো একটা কোটেশন বই থেকে অনেকক্ষণ বসে বসে বেশ কয়েক পাতা টুকেও নিয়েছিলাম। একবার লাগোয়া চৌরাস্তা স্টোর্স আর হাবিব মল্লিকের দোকান সাইনবোর্ডগুলো দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। এর এত কিছুর পরেও মন ছটফট করে ম্যাল রোড ধরে হেঁটে যেতে। শেষ করলাম আজকের এই 6 নম্বর গল্প। আরও আগে 5টা গল্প আমি এখানে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আপনাদের এই গল্পগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আরও আপনাদেরকে গল্প, এরকম ভালো ভালো গল্প আপনাদেরকে শোনাতে পারবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপে নোটিফিকেশন বেলটা টিপে দেবেন। আচ্ছা, আজকের মতো এইটুকুনি। SMK ব্লগস থেকে আমি আজ্ঞা চাইছি। আবার অন্য গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব।